সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি বায়োলজি মেকেজি বা স্মার্ট টিচিং বায়োলজি ক্লাসে। এটা আমার সেকেন্ড ভিডিও, মানে সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা আরবিসি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ডব্লিউবিসি নিয়ে আলোচনা করব। তাই যারা আগের ভিডিওটি অর্থাৎ আরবিসি ক্লাসটা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও, তবে এই ভিডিওটা বুঝতে সুবিধে হবে। তো আজকের আমাদের অধ্যায় বডি ফ্লুইড ব্লাড পার্ট 2 ডব্লিউবিসি, মানে হোয়াইট ব্লাড সেল, মানে আরেকটা নাম লিউকোসাইট। তো সকলকে বলছি তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে, আমি মাঝে মাঝে কয়েকটা ইনফরমেশান বলে দেবো, সেগুলো নোট করে নেবে। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি, শুরু করছি আজকের ক্লাস। দেখো, এই স্লাইডটা রক্তর। আগের দিন এই স্লাইড সম্বন্ধে টোটাল আলোচনা করা হয়েছে ভালোভাবে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, রক্তের প্রধান দুটো উপাদান কি? প্লাজমা আর রক্তকোষ। প্লাজমা 55% থাকে, আগের দিন পুরো আলোচনা হয়ে গেছে, আমি আজকে আর বলছি না। রক্তকোষ রক্তকোষ কত থাকে? 45%। তার মধ্যে প্রধান 3 প্রকারের রক্তকোষ থাকে, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেতকণিকা আর একটা অনুশক্রিকা। লোহিত রক্তকণিকা নিয়ে আগের ক্লাস হয়ে গেছে, আজকের ক্লাসটা হবে শ্বেত রক্তকণিকা নিয়ে, মানে ডব্লিউবিসি নিয়ে। দেখো, শ্বেত রক্তকণিকাকে আমরা দুটোর ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করেছিলাম। একটা কিসের ভিত্তিতে? না, অরিজিন হিসাবে, মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে। সেটা দুটো টাইপের ছিল, একটা মাইলয়েড সিরিজের ছিল, একটা লিম্ফয়েড সিরিজের ছিল। মনে রাখতে বলেছিলাম যে লিম্ফয়েড সিরিজ থেকে শুধুমাত্র লিম্ফোসাইট উৎপন্ন হয়, আর মাইলয়েড সিরিজ থেকে লিম্ফোসাইট বাদে বাকি যতগুলো ডব্লিউবিসি আছে সেগুলো উৎপন্ন হয়। আর এখানে যেটা দেওয়া হচ্ছে বা দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে উপাদান অনুসারে বা উপাদানের উপর ভিত্তি করে সেই রক্তকণিকাকে দুটো ভাগে ভাগ করব। একটা দানাদার আর একটা দানাবিহীন। দানাদার বলতে এদের সাইটোপ্লাজমে দানা থাকবে, আর দানাবিহীন মানে এদের সাইটোপ্লাজমে দানা থাকবে না। এবার দানাদারের মধ্যে কারা আছে? নিউট্রোফিল আছে, ইওসিনোফিল আছে, বেসোফিল আছে। আর অদানাদারের মধ্যে কি আছে? লিম্ফোসাইট আর মোনোসাইট। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এই স্লাইডটাও আগের দিন আলোচনা করা হয়ে গিয়েছিল কিছু পার্ট, তার মধ্যে আমরা এরিথ্রয়েড সিরিজটা পুরোটা আলোচনা করে দিয়েছিলাম। আজকে কি করব না, লিম্ফোসাইটের যে সিরিজটা আছে। দেখো, লিম্ফোসাইট বলছি, লিউকোসাইট বা ডব্লিউবিসি দুটো ধরনের সেল লিনিয়েজ থেকে উৎপন্ন হয়, মানে মায়েলয়েড এবং লিম্ফয়েড দুটো থেকে উৎপন্ন হয়। লিম্ফয়েড থেকে শুধুমাত্র লিম্ফোসাইটগুলো উৎপন্ন হয়, আর মায়েলয়েডস থেকে লিম্ফোসাইট বাদে বাকি সেলগুলো উৎপন্ন হয়। তার মধ্যে মায়েলয়েড সিরিজের এই মায়োলোব্লাস্ট আর মোনোব্লাস্ট থেকে বাকি দানাদার বা অদানাদার শ্বেত রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। এবার আমরা একটু দেখে নিই তাহলে ডেভেলপমেন্টটা। আমি আগের দিন বলে দিয়েছি ব্লাস্ট সেলের আইডিয়া, সাইড সেলের আইডিয়া, আজকে আর বলছি না। তো দানাদার শ্বেত রক্তকণিকাগুলো কীভাবে ম্যাচিওর হচ্ছে বা কীভাবে উৎপন্ন হচ্ছে, সবগুলো কোথায় উৎপন্ন হয়? বোন ম্যারোতে উৎপন্ন হয়। তাহলে দেখো, দানাদার শ্বেত রক্তকণিকাগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মাইলোব্লাস্ট থেকে প্রোমাইলোসাইট উৎপন্ন হয়। তারপর ম্যাচুরিটি হয়ে প্রোমাইলোসাইট থেকে 3 প্রকারের সেল উৎপন্ন হয়, একটা নিউট্রোফিল মাইলোসাইট, একটা বেসোফিলিক মাইলোসাইট, একটা ইওসিনোফিলিক মাইলোসাইট। এবার নিউট্রোফিলিক মাইলোসাইট আরও ম্যাচিওর হয়ে কি উৎপন্ন করবে? নিউট্রোফিলিক মেটামাইলোসাইট। বেসোফিলিক মাইলোসাইট ম্যাচুরিটি হয়ে বেসোফিলিক মেটামাইলোসাইট, আর ইওসিনোফিলিক মেটামাইলোসাইট ম্যাচুরিটি হয়ে ইওসিনোফিলিক মেটামাইলোসাইট উৎপন্ন করে। তারপর প্রত্যেকটা থেকে রেসপেক্টিভলিভাবে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল উৎপন্ন হয়। এটা গেল গ্র্যানুলোসাইট সিরিজের। আর অ্যাগ্রানুলোসাইট সিরিজের মধ্যে একটা সেল বাকি আছে, কারণ লিম্ফোসাইট তো লিম্ফয়েড সিরিজ থেকে উৎপন্ন হয়। বাকি যে মোনোসাইট আছে সেটা মাইলয়েড সিরিজ থেকে উৎপন্ন হবে। সেটা কোথা থেকে? না, তার প্রিকারসর সেলটা হলো মোনোব্লাস্ট। মোনোব্লাস্ট থেকে প্রোমোনোব্লাস্ট উৎপন্ন হবে, সেখান থেকে মোনোসাইট উৎপন্ন হবে। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো যে আজকের যে ডব্লিউবিসি অধ্যায়টা করছি সেটা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রত্যেকটা ডব্লিউবিসি আমাদের শরীরের সোলজার হিসেবে কাজ করে। মানে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো প্রকার অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে ঢুকে গিয়ে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে আটকে দেবে, আমাদের শরীর ক্ষতি করতে দেবে না। আর সেটা কাদের মাধ্যমে করবে? এই লিউকোসাইটের মাধ্যমে করবে। সেই কারণে
এদেরকে ডিফেন্ডার বলা হয় আমাদের শরীরে, ডিফেন্ডার বা সোলজার অফ আওয়ার বডি। এবার নেক্সট স্লাইডে আমরা এই স্লাইডে করব কি না, প্রত্যেকটা ডব্লিউবিসিকে আলাদাভাবে আলোচনা করব বা ডিসকাস করব। প্রথমে নিউট্রোফিল। আমি প্রথমে বলে দিই যে কোনো নামের তাৎপর্য আমরা আগে খুঁজব, কোথা থেকে এসেছে, তারপরে আমি ডিটেলসে যাব। দেখো, নিউট্রোফিল, নিউট্রো কথার অর্থ কি, কি মনে হচ্ছে? একটু কেমিস্ট্রি থেকে ভেবে নাও দেখি। নিউট্রাল মানে প্রশম, আর ফিল মানে লাভ করা। বায়োলজিতে বা ফিজিওলজিতে ফিল কথার অর্থ ফিলিয়া মানে লাভ করা, ঠিক আছে? যেমন হচ্ছে হাইড্রোফিলিয়া মানে কি, জলকে লাভ করা, ঠিক আছে? সেরকম এখানে নিউট্রোফিল। এবার আমরা জানি কি, নিউট্রোফিল একটা দানাদার শ্বেতরক্ত কণিকা, তার মানে এদের সাইটোপ্লাজমে দানা থাকবে। এবার সেই দানাটা কিসের ওপর, মানে কিসের রঞ্জিত হবে সেটার উপর ভিত্তি করে এই নিউট্রোফিলের নামটা করা হয়েছে। নিউট্রোফিলের মধ্যে যে দানাগুলো থাকে সেটা সাধারণত নিউট্রাল রঞ্জকে রঞ্জিত হয়, তাই এর নাম হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, নিউট্রোফিল কোথা থেকে উৎপত্তি হয়? বোন ম্যারো থেকে, ঠিক আছে? এর প্রিকারসর সেলকে মায়েলয়েড স্টেম সেল। আচ্ছা, এবার নিউট্রোফিল আসে কোথায় না, সার্কুলেশনে এসে যায়। এসে কি করে না, প্রাইমারি ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে। তার আগে বলে দিই যে নিউট্রোফিলকে আমরা কিভাবে চিনব। নিউট্রোফিলের একটা পিকিউলিয়ার বৈশিষ্ট্য আছে, জানো কি? পিকিউলিয়ার বৈশিষ্ট্য হলো এর যে নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে হাইপার সেগমেন্টেড হয়, মানে একটা নিউক্লিয়াসে অনেকগুলো লোব থাকে। সেটা দেখেই আমরা বুঝতে পেরে যাই যে এটা নিউট্রোফিল। তবে যেগুলো প্রথমের দিকে মানে আর্লি ফেজ অফ নিউট্রোফিল থাকে তাদের এতগুলো সেগমেন্ট থাকে না। যত নিউট্রোফিল ম্যাচুরিটি হতে থাকে তত এর সেগমেন্টের পরিমাণ বাড়তে থাকে, আর তত এ শক্তিশালী হয় এবং ডিফেন্স মেকানিজমের ক্ষেত্রে তত উপযোগী হয়, ঠিক আছে? এবার আমরা আসছি যে এদেরকে প্রাইমারি ডিফেন্স মেকানিজম মানে প্রাইমারি ডিফেন্ডার কেন বলবো। কারণ যদি আমাদের শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো রকম অ্যান্টিজেন ঢোকে, তাহলে তাদেরকে আটকানোর জন্য প্রথমে কে এগিয়ে আসবে? নিউট্রোফিল আর মনোসাইট। প্রথমে আসে নিউট্রোফিল, এগিয়ে এসে তাদের সাথে ফাইট করার চেষ্টা করে। তাই নিউট্রোফিলকে আমরা বলবো প্রাইমারি ডিফেন্ডার। যদি নিউট্রোফিল না পারে তখন হচ্ছে কি অন্য ইওসিনোফিল মানে অন্য যে সেকেন্ডারি ডিফেন্ডার আছে, যেমন হচ্ছে কি আমাদের অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি সিস্টেম, ইমিউন কমপ্লেক্স সিস্টেম, সেগুলো আসবে। আর নিউট্রোফিল সংখ্যায় কেন এত বেশি থাকে না, যে গিয়ে প্রাইমারি ডিফেন্ডার হিসেবে কাজ করে এবং এ মানে শক্তিশালী অতটা নয়, একটু কম শক্তিশালী, মানে সেকেন্ডারি ডিফেন্ডার মেকানিজমে যারা আছে তাদের থেকে একটু কম শক্তিশালী। সে কারণে সংখ্যায় বেশি থাকতে হবে, তাহলেই তো প্রাইমারি ডিফেন্ডার হিসেবে ভালো আটকাতে পারবে, কাজ করতে পারবে। সে কারণে নিউট্রোফিল সংখ্যাতে অনেকটা বেশি থাকে। এবার আমরা চলে আসছি বেসোফিল। আবার সেই একইভাবে নামের তাৎপর্য খুঁজি। বেসোফিল মানে এদের সাইটোপ্লাজমে যে গ্র্যানিউলসটা থাকে তারা হচ্ছে গিয়ে বেসিক রঞ্জকে রঞ্জিত হয় এবং রঞ্জকের কালারটা কীরকম হয়ে যায়, রঞ্জনের ফলে বেগুনি কালারের হয়ে যায়। দেখো, এই জন্য এদের সাইটোপ্লাজমটা কি বেগুনি কালারের হয়ে গেছে। আর ফিল মানে লাভ করা, মানে যে সমস্ত রক্তকণিকার গ্র্যানিউলসগুলো বেসিক রঞ্জককে লাভ করে তাদেরকে আমরা বলবো বেসোফিল। এবার বেসোফিলের নিউক্লিয়াসটা দেখো কীরকম না, নিউক্লিয়াসটা বৃক্ক আকৃতি, কিডনি শেপড। এটা উৎপন্ন হয় কোথা থেকে? উৎপন্ন হয় সেই অস্থিমজ্জা থেকে আর সার্কুলেশনে আসে। পরেরটা চলে যাচ্ছি, পরেরটা হচ্ছে গিয়ে ইওসিনোফিল। তোমরা এবার নিজেরা বুঝতে পারবে, আমি আর বলছি না নামের তাৎপর্য, না বলে দিচ্ছি। ইওসিনোফিল মানে যে শ্বেতরক্তকণিকা গ্র্যানিউলসগুলো ইওসিন নামক অ্যাসিডিক স্টেনকে লাভ করবে, মানে অ্যাসিডিক স্টেনে রঞ্জিত হবে, তাদেরকে আমরা বলবো ইওসিনোফিল। রঞ্জক ধারণ করার পর কী কালারে রঞ্জিত হবে না, পিঙ্ক কালারে। ওই জন্য দেখো এদের সাইটোপ্লাজমটা কি পিঙ্ক হয়ে গেছে, সে কারণে এদেরকে আমরা বলবো ইওসিনোফিল। তাহলে এগুলো সব গেলো কি গ্র্যানুলোসাইট। এবার বাকি থাকলো কি লিম্ফোসাইট আর মনোসাইট। দেখো, লিম্ফোসাইটটা আকারে সব থেকে ছোটো সেল আর সব থেকে বড়ো সেল হচ্ছে কি মনোসাইট, মানে ডব্লিউবিসি সিরিজের মধ্যে বলছি। এবার লিম্ফোসাইটে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের রেশিও করলে নিউক্লিয়াসটা অনেকটা বেশি থাকে, সাইটোপ্লাজম একটু কম থাকে। বাট মনোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম প্রায় একই রকমের থাকে।
এবার তুমি ভাবো যে লিম্ফোসাইট নামকরণ কেন করা হয়েছে? না, এই লিম্ফ কথার অর্থ হচ্ছে কি লসিকা। তাহলে যে সমস্ত ডাব্লিউবিসি উৎপত্তি হবে কোথায়? অস্থিমজ্জাতে, কিন্তু এদের পরিণতি হবে কোথায়? পরিণত হবে বা ম্যাচিউরিটি হবে আমাদের লিম্ফ বা লসিকা তন্ত্রে, বিশেষ করে লিম্ফ নোডে এদের হচ্ছে গিয়ে ম্যাচুরিটি হয়, সে কারণে এদেরকে আমরা বলবো লিম্ফোসাইট। আর এই লিম্ফোসাইট সিরিজ কিন্তু আমাদের শরীরের প্রধান ডিফেন্ডার মেকানিজম হিসেবে অংশগ্রহণ করবে বা কাজ করবে। তাহলে এটা একটা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ সেল। এই সেলটা না থাকলে কি আমাদের শরীর ডিফেন্স মেকানিজম নিতেই পারবে না, মানে যে কোনো জিনিস বা যে কোনো অ্যান্টিজেন হঠাৎ করে আমাদের বডিকে ইনফেক্ট করে দিতে পারে। আর মোনোসাইট কথার অর্থ কি? মোনো মানে সিঙ্গেল, মানে এটা সিঙ্গেল সেল অরিজিন থেকে উৎপন্ন হয়েছে। সাইট মানে সেল, মানে সিঙ্গেল অরিজিন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাড সার্কুলেশনে আসার পর যখন কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসবে তখন হচ্ছে গিয়ে এ ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করার চেষ্টা করবে। ফ্যাগোসাইটোসিস কথার অর্থ কি? ফ্যাগোস মানে কঠিন কিছু পদার্থকে গিলিয়ে নেওয়া, মানে ইনগাল্প করে নেবে। পিনোসাইটোসিস মানে পান করা, মানে কি কোনো একটা তরল যদি অ্যান্টিজেন থাকে তাকে পান করে নেবে। এটাই ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। এবার আমরা পরের স্লাইডে চলে যাব, এর মানগুলো দেখে নেব যে আমাদের বডিতে ডাব্লিউবিসি কত পরিমাণে থাকে, কোন প্রকারের ডাব্লিউবিসি কত পরিমাণে থাকে, সেই জিনিসগুলো জানবো। দেখো, ডাব্লিউবিসির পরিমাণ জানার জন্য দুটো টাইপের পরিমাণ আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আগের মানে ভিডিওতে বলেছিলাম দু রকমের পরিমাণ জানতে হয়, একটা মেলের ক্ষেত্রে একটা ফিমেলের ক্ষেত্রে। এটা দুটো টাইপের কাউন্ট আছে, সেই দুটো টাইপের কাউন্ট জানতে হবে। এটা মেল ফিমেল না জানলেও হবে। দেখো, নর্মাল হোয়াইট ব্লাড সেল কাউন্ট দুটো টাইপের হয়, একটা টোটাল কাউন্ট হয়, একটা ডিফারেন্সিয়াল কাউন্ট হয়। টোটাল কাউন্ট মানে টোটাল ডাব্লিউবিসি আমাদের শরীরে কত থাকে, সেটা হচ্ছে 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার ব্লাড। এবার একটা জিনিস মনে রাখো যে যদি কোনো ব্লাড সেল তার নর্মাল পরিমাণের থেকে বেশি থাকে তখন তাকে আমরা কি বলবো? সাইটোসিস, মানে তার নামের শেষে শুধু সাইটোসিস যোগ করে দেবো। তাহলে ডাব্লিউবিসির অপর নাম কি? লিউকোসাইট। তাহলে লিউকো প্লাস সাইটোসিস যোগ করে দিলে লিউকোসাইটোসিস হয়ে যাবে। তাহলে লিউকোসাইটোসিস মানে যদি ডাব্লিউবিসি তার নর্মাল কাউন্টের থেকে বেশি থাকে। আর মানে যদি 11000-এর থেকে বেশি পরিমাণ ডাব্লিউবিসি থাকে তখন আমরা তাকে বলবো লিউকোসাইটোসিস। আর যদি নর্মালের থেকে কম থাকে তখন তাকে আমরা মানে তার নামের শেষে কী যোগ করব? পেনিয়া যোগ করব। তাহলে যদি 4000-এর থেকে কম থাকে লিউকোসাইট তাহলে তাকে আমরা কি বলবো? লিউকোপেনিয়া। সাইটোসিস মানে কি? সিনথেসিস করা বেশি করে, আর পেনিয়া মানে না সিনথেসিস মানে কমে যাওয়া। ঠিক আছে, এবার দ্বিতীয় যে কাউন্টটাতে আসছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে কি? না, আমাদের শরীরে ডাব্লিউবিসি বিভিন্ন টাইপের আছে, তাহলে তার পার্সেন্টেজও বিভিন্ন রকমের হবে। তাহলে কোন ডাব্লিউবিসি কীরকম পার্সেন্টেজে থাকে সেই কাউন্টটাকেই আমরা বলবো ডিফারেন্সিয়াল কাউন্ট। দেখো, আমি প্রথমে বলেছিলাম যে নিউট্রোফিল যেহেতু প্রাইমারি ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে এবং এর ক্ষমতাটা অতটা বেশি না অন্যান্য ডিফেন্ডার সেলের থেকে, সে কারণে এর মানে পরিমাণে বেশি থাকতে হবে। সে কারণে দেখো নিউট্রোফিল সব থেকে বেশি থাকে, 50 থেকে 70% থাকে। তারপর ইওসিনোফিল কত থাকে? না 2 থেকে 4%। বেসোফিল একদমই থাকে না বললে চলে, কোনো কোনো স্লাইডে পাওয়াই যায় না। তোমরা যখন কারো কমপ্লিট ব্লাড কাউন্ট দেখবে রক্তে, সেখানে দেখবে অনেকের বেসোফিল প্রায় পাওয়া যায় না। যদি বেসোফিল বেশি থাকে তাহলে সেটা কিন্তু কোনো রোগের কন্ডিশনকে ইন্ডিকেট করে। আর লিম্ফোসাইট কত থাকবে? না লিম্ফোসাইট থাকবে 20 থেকে 30%। কেন থাকবে? না লিম্ফোসাইট হচ্ছে গিয়ে আমাদের শরীরের সেকেন্ড লাইন যে ডিফেন্স মেকানিজম আছে তার প্রধান সেল। তাহলে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমের প্রধান সেল হওয়ার জন্য কী হবে? এদের তো বেশি থাকতেই হবে, সে কারণে নিউট্রোফিলের পরেই এদের নাম্বারটা থাকে। ঠিক আছে, সে কারণে লিম্ফোসাইট থাকে 20 থেকে 30%, আর মোনোসাইট থাকে কত? 2 থেকে 6%। মনে কীভাবে রাখবে? একদমই ইজি। গ্র্যানুলার মানে গ্র্যানুলোসাইট যেগুলো আছে সেগুলো কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, সব থেকে কম থাকে বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কী কী আছে? না লিম্ফোসাইট, মোনোসাইট। সেগুলো দেখো বেশি থেকে কম। তাহলে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, সব থেকে কম থাকে বেসোফিল, সব থেকে বেশি থাকে নিউট্রোফিল। এটা হয়ে গেল এই সিরিজের। আর পরের সিরিজের মানে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইট একটু বেশি থাকবে, মোনোসাইট তারপরে 2 থেকে 6%। তাহলে আমরা যদি সাজাই কী হবে?
না সবথেকে বেশি থাকবে নিউট্রোফিল, তারপরে থাকবে লিম্ফোসাইট, তারপরে ইওসিনোফিল, তারপরে মনোসাইট বা মনোসাইট ইওসিনোফিল, মোটামুটি একই টাইপের মানে একই অ্যামাউন্টে থাকে, আর সবথেকে কম থাকবে বেসোফিল। হয়ে গেল, খুবই ইজি। এবার আমরা চলে যাব পরের স্লাইডে, এটির ডাইমেনশন কার কত আর কে কতদিন বাঁচে। দেখো, সবের ডাইমেনশন মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র মনে রাখবে আকারে সবথেকে বড়কে মনোসাইট আর আকারে সবথেকে ছোটোকে লিম্ফোসাইট, এটুকু জানলেই হবে। আর লাইফ স্প্যানও সকলের জানার দরকার নেই, শুধু মনে রাখবে যারা যেসব সেল মানে এগুলো তো সকলেই ডিফেন্ডার সেল হিসেবে কাজ করে, তাহলে কেউ কেউ সবসময় তো আর ডিফেন্স মেকানিজমের সাথে যুক্ত না, তো যেসব রক্তকণিকা ডিফেন্স মেকানিজমের সঙ্গে যুক্ত হবে না বা থাকবে না তাদের লাইফ স্প্যান একটু বেশি হবে, আর যারা হচ্ছে গিয়ে ডিফেন্স মেকানিজমের সাথে প্রথমেই যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে লাইফ স্প্যান একটু কমে যাবে। সে কারণে নিউট্রোফিল সাধারণ ব্লাডে মানে যখন এই ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে না যেসব নিউট্রোফিল, তারা 2 থেকে 5 দিন বাঁচতে পারে, কিন্তু যারা ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে তারা 5 থেকে 10 ঘন্টার মতন বাঁচে। কারণ কি, ফাইট করলে তো মরতে হবে, সেটা কমন ব্যাপার। সে কারণে নিউট্রোফিল যখন ডিফেন্ডার মেকানিজমে অংশগ্রহণ করবে তখন কি তাদের লাইফ স্প্যান কমে যাবে। এবার পরের স্লাইডটাও দেখে নাও, একইভাবে পার্সেন্টেজ দেওয়া আছে আর তার কত সাইজ দেওয়া আছে। এবার পরের স্লাইডটা আমরা কি দেখব না, আমাদের সমস্ত ব্লাড সেলের কার কত সাইজ সেটার তুলনা করব। দেখো, সবথেকে ছোট সেল কি, প্লেটলেট বা অণুচক্রিকা। আমি আগের দিনই বলেছিলাম যে অণুচক্রিকা, অণু মানে সবথেকে ছোট, আর সবথেকে বড় সেল কি, মনোসাইট। আর তারপরে যদি আমরা তুলনা করি ছোট থেকে বড় অনুযায়ী, প্রথমে প্লেটলেট সবথেকে সাইজটা বড়, তারপরে আরবিসি সাইজ, তারপরে সাইজ হিসেবে আসবে লিম্ফোসাইট, তারপরে বেসোফিল, তারপরে নিউট্রোফিল, তারপরে ইওসিনোফিল, তারপরে মনোসাইট। তাহলে এই সিরিজটা মনে রাখলে কার কত সাইজ সেটাও মনে থেকে যাবে। এর মধ্যে এরিথ্রোসাইটের সাইজটা মনে রাখতে হবে, আর প্লেটলেটের সাইজটা মনে রাখতে হবে, আর বাকিগুলো সাইজ মনে না রাখলেও হবে। এবার আমরা প্রত্যেকটা যে ডব্লিউবিসি আছে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। চলো তাহলে প্রথমে নিউট্রোফিল। নিউট্রোফিল নামকরণ কেন হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়, কোথায় আসে, সেগুলো বলে দিয়েছি। এবার এর ফাংশনটা কী, তাহলে আমি বলেছি আগে যে এ যেহেতু প্রাইমারি ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে বা এদেরকে প্রাইমারি ডিফেন্ডার বলা হয়, তাহলে কি হবে, নিউট্রোফিল যে কোনো যদি কোনো অ্যান্টিজেন বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাকে কে আটকাবে, নিউট্রোফিল আটকাবে। কিভাবে আটকাবে না, যেহেতু ভাইরাস বা ব্যাকটেরিয়া কি কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থকে এই গিলে নেবে। কি প্রক্রিয়ায় গিলবে না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে গিলে নেবে, ইনগাল্প করে নেবে, করার পর তাকে ধ্বংস করে দিয়ে ব্লাড থেকে বের করে দেবে। এবার কিছু কন্ডিশন আছে যেখানে নর্মালের থেকে নিউট্রোফিল কম উৎপন্ন হয়, কিছু জেনেটিক ডিসঅর্ডার। তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে নর্মালের থেকে যদি নিউট্রোফিল কম উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোপেনিয়া। আর যদি নর্মালের থেকে নিউট্রোফিল বেশি উৎপন্ন হয় তাকে আমরা বলবো নিউট্রোফিলিক লিউকোপেনিয়া, আগেই তো বললাম। এবার দেখো, নিউট্রোপেনিয়া যদি কারো থেকে থাকে তাহলে কি হবে, তার প্রাইমারি ডিফেন্স যে মেকানিজমটা সেটা উইক থাকবে, সে কারণে তার দেহে খুব সহজেই যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত হবে। আর যদি বেশি থাকে, কখন বেশি থাকবে না, কেউ ধরো অনেক দিন ধরে ভুগছে, কারো ধরো ইনফেকশান হয়েছে, তখন কী হবে, প্রাইমারি ডিফেন্স মেকানিজমের যে সোলজার তার পরিমাণটাকে বাড়াতে হবে, সে কারণে আমাদের বডি কী চাইবে, তার পরিমাণ বাড়াতে চাইবে। সে কারণে যদি কোনো ইনফেকশান থেকে থাকে, বিশেষ করে অ্যাকিউট ইনফেকশানের ক্ষেত্রে এই নিউট্রোফিল কাউন্টটা অনেকটা বেড়ে যাবে। এবার আমরা চলে যাব পরের স্লাইডে। পরের কে আছে, ইওসিনোফিল। দেখো, ইওসিনোফিল নামকরণ আমি কেন বলে দিয়েছি, কেন হয়, ইওসিনোফিলও কি এই ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে। ইওসিনোফিলের প্রধান কাজ মনে রাখবে যে আমাদের শরীরের যে প্যারাসাইট যদি ইনফেকশান হয়, প্যারাসাইট মানে কি, যদি কোনো কৃমি মানে হেলমিনথিস, এগুলো প্যারাসাইট, মানে ধরো কেউ গোল কৃমি দ্বারা আক্রান্ত হলো, কেউ ফিতা কৃমি দ্বারা আক্রান্ত হলে কি হবে, আমাদের শরীর সেই ক্ষতিকারক পদার্থকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে বা তাকে মারতে চাইবে। সেই মারা থেকে অংশগ্রহণ করবে ইওসিনোফিল, অংশগ্রহণ করবে বা ইওসিনোফিল সাহায্য করবে। তাহলে প্যারাসাইট ইনফেকশান হলে ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যাবে, এটা ইওসিনোফিলের প্রধান কাজ। এছাড়াও এ অ্যালার্জিক রিয়েকশনে মাঝে মাঝে কাজ করে, মানে যদি কারো অ্যাজমা হয়, অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে এ ইওসিনোফিল অ্যালার্জিক মানে অ্যালার্জেন যেটা অ্যাজমা ঘটায় তার এগেনস্টে তাকে ধ্বংস করার জন্য ইওসিনোফিল সাহায্য করবে। এবার কোন ডিজিজের ক্ষেত্রে যদি কমে যায়, যদি ইওসিনোফিলের কাউন্ট নর্মালের থেকে কমে যায়, তাকে আমরা বলবো ইওসিনোফিলিক
লিউকোপেনিয়া, আর যদি নর্মালি থেকে কাউন্ট বেড়ে যায় তাকে আমরা বলবো ইওসিনোফিলিক লিউকোসাইটোসিস। কখন কমবে? যদি কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে তখন কমে যাবে। আর কখন বাড়বে? যদি প্যারাসাইট কারো ইনফেকশন হয়, তখন কী হবে? সেই প্যারাসাইটকে ধ্বংস করতে হবে, তো তখন তো বেশি পরিমাণে ইওসিনোফিল উৎপন্ন হবে। তাহলে প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে কী হয় না, ইওসিনোফিলিক লিউকোসাইটোসিস দেখা যায়। এবার আমরা পরের স্লাইডে চলে যাব, কি বেসোফিল। দেখো বেসোফিল আমি নামে তাৎপর্য আগেই বলে দিয়েছি। এবার এর কাজটা বলছি। এও কি করে না, ওই ডিফেন্স মেকানিজমেই অংশগ্রহণ করে। এ প্রধানত অ্যালার্জিক রিয়াকশানে অংশগ্রহণ করবে। কিভাবে? ধরো তোমার অ্যালার্জি আছে, বলে না অনেকের অ্যালার্জি আছে, অ্যালার্জি হলে কি হয়? প্রচণ্ড চুলকনি হয়, ফুলে যায় গোটা হাত পা। কেন ফুলে যায় সেটা আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি যদি ইমিউনিটিতে এটা ভালো করে পড়াবো আজকে, তবু একটু বলে দিচ্ছি। সাপোজ ধরো কোনো তোমার শরীরে কোনো অ্যালার্জেন প্রবেশ করলো। অ্যালার্জেন মানে যারা অ্যালার্জিক রিয়াকশানে অংশগ্রহণ করে বা অ্যালার্জিক রিয়াকশান ঘটায় তাদেরকে আমরা বলবো অ্যালার্জেন। এবার সাপোজ ধরো তোমার শরীরে কোনো অ্যালার্জেন প্রবেশ করলো, ঠিক আছে? অ্যালার্জেন কি একটা অ্যান্টিজেন হিসেবে আমাদের শরীরে যাবে। এবার যে কোনো জিনিস যখন আমাদের শরীরের মধ্যে ঢুকবে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক না উপকারক সেটা শরীরই চিহ্নিত করবে। ক্ষতিকারক হলে তাকে নষ্ট করে দেবে, আর উপকারক হলে তাকে রাখবে। এবার এই অ্যালার্জিটাকে বা এই অ্যালার্জেনটাকে কে চিহ্নিতকরণ করবে না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে একটা সেল আছে, সে চিহ্নিতকরণ করবে। কিভাবে? না দেখো নামের মধ্যে আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করবে কিভাবে? না এ ক্ষতিকারক না হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষে উপকারক। এ যা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা চিহ্নিত হলো, তখনই সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমের যে হেড কর্তা তাকে আমরা বলবো টিএইচ লিম্ফোসাইট বা হেল্পার টি সেল, ও অ্যাক্টিভেট হবে। ও যা অ্যাক্টিভেট হলো, ও তখন কি করবে না, টিএইচ হেল্পার টি সেল তখন বেজোফিলকে বেজোফিল না, প্রথমে হচ্ছে গিয়ে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে। বি লিম্ফোসাইট কী করবে না, অ্যান্টিবডি উৎপন্ন করবে। কি অ্যান্টিবডি? আইজিই অ্যান্টিবডি। এই কারণে এই অ্যান্টিবডিকে আমরা রিয়াজেন বলবো, যেহেতু এ অ্যালার্জিক রিয়াকশানেই অংশগ্রহণ করে। তারপরে কি হবে না, এই আইজিই অ্যান্টিবডি এই বেসোফিলের ওপরে ছড়িয়ে পড়বে। তারপরে সেকেন্ড টাইম যদি ওই সেম টাইপের অ্যালার্জেন ঢোকে, তাহলে এই বেসোফিলের মধ্যে যে আইজিই অ্যান্টিবডিগুলো থাকবে, সেই অ্যান্টিবডিগুলো ওই অ্যান্টিজেনটাকে ক্যাপচার করে নেব। তাহলে প্রথম হচ্ছে গিয়ে বেসোফিলের সেন্সিটাইজেশন হলো, আর দ্বিতীয়বারে হচ্ছে গিয়ে রিয়াকশান সম্পন্ন করবে, মানে দ্বিতীয় অ্যাটাকে। তাহলে প্রথম অ্যাটাকে কিন্তু কিছু হয় না, মানে প্রথমবার যদি তোমার শরীরে অ্যালার্জি ঢোকে তাহলে কোনো রিয়াকশান হবে না। কিন্তু যদি সেন্সিটাইজ হয়ে যাও তুমি ওই অ্যালার্জির প্রতি, তাহলে দ্বিতীয়বারে কিন্তু তোমার শরীরে ওই অ্যান্টিজেন ঢুকলে প্রচুর পরিমাণে একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশান হবে। ঠিক আছে, এটুকুই জানো, আর বেশি জানার দরকার নেই। আমি পরে আবার এটা ইমিউনোলজিতে ভালো করে বলবো। এছাড়াও বেসোফিল একটা গুরুত্বপূর্ণ পদার্থ সিক্রেশন করে, সেটা হচ্ছে গিয়ে হেপারিন। হেপারিন কি না, হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থ। অ্যান্টিকোয়াগুলেন্ট কাদের বলে না, যারা হচ্ছে গিয়ে আমাদের শরীরের কোয়াগুলেশন প্রসেসকে বা তঞ্চন তঞ্চন প্রক্রিয়াকে বাধা দেয়। আর একে ইন্ট্রিনসিক অ্যান্টিকোয়াগুলেন্ট কেন বলবো না, আমাদের শরীরের মধ্যেই পাওয়া যায়। যদি আমাদের শরীরের মধ্যে পাওয়া না যেত, যদি বাইরে থেকে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টকে পুশ করতে হতো, তাহলে তাদেরকে আমরা বলবো এক্সট্রিনসিক অ্যান্টিকোয়াগুলেন্ট। কিন্তু যেহেতু হেপারিন আমাদের শরীরের মধ্যেই পাওয়া যায়, আর সেটা কোথা থেকে সিক্রেশন হয় না, বেসোফিলের যে গ্র্যানিউলস আছে, বেসোফিলিক গ্র্যানিউল, সেখান থেকে সিক্রেশন হয়। সে কারণে এদেরকে আমরা বলবো ইন্ট্রিনসিক অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, এবার আমরা তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা আলোচনা করব না আমাদের শরীরের প্রধান ডিফেন্স মেকানিজম, একদম হেডকোয়ার্টার অফ সোলজার। ঠিক আছে, তারা কে কে? হেডকোয়ার্টার। তাহলে হেডকোয়ার্টারে কে কে থাকে না, হেডকোয়ার্টারে থাকে লিম্ফোসাইট সিরিজের সমস্ত সেলগুলো। তাদের মধ্যে কত প্রকার আছে না, 3 প্রকারের লিম্ফোসাইট আছে। একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট, আর একটা এনকে লিম্ফোসাইট, মানে ন্যাচারাল কিলার সেল লিম্ফোসাইট। দেখো যদি প্রাইমারি ডিফেন্স মেকানিজম ফেল করে, তখন কিন্তু সেকেন্ডারি ডিফেন্স মেকানিজমগুলো একদম বেশিভাবে অ্যাক্টিভেট হবে। কিন্তু যে কোনো ইমিউনোলজিক্যাল রিয়াকশানে সবসময় হেডকোয়ার্টার ইনভলভ থাকবে, এটা মাথায় রাখবে। এমন নয় যে হেডকোয়ার্টার অ্যাক্টিভেট হবে না, কারণ আমাদের বডিতে যখনই কোনো অ্যান্টিজেন ঢুকবে, প্রথমে ইমিউনি সিস্টেমের যে হেডকোয়ার্টার তাকে অ্যাক্টিভেট করতে হবে, সেটা হচ্ছে টিএইচ সেল। সে হচ্ছে হেডকোয়ার্টারের প্রেসিডেন্ট যাকে বলবো আমরা। ঠিক আছে, মানে ইমিউনোলজিক্যাল মেকানিজমের প্রেসিডেন্টকে না টিএইচ সেল। যখনই কোনো ইমিউনোলজিক্যাল রিয়াকশান ঘটবে বা ইমিউনিটি ফাইট হবে,
অ্যান্টিবডির মধ্যে, তখন প্রথমে অ্যাক্টিভেট হবে কিন্তু টিএইচ সেল। ঠিক আছে, সেই কারণে তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, দেখো এইচআইভি মানে এইডস ভাইরাসটা এত পিকিউলিয়ার ভাইরাস হয়। এ কী করে না, আমাদের বডির যে হেড মানে ইমিউন সিস্টেমের যে হেড তাকেই অ্যাটাক করে দেয়। কি হয় না, এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের ক্ষেত্রে টিএইচ বা হেল্পার টি সেলের কাউন্টটা কমে যায়। তাহলে আমার ইমিউনোলজিক্যাল মেকানিজমের যে হেড তাকে যদি আমরা মেরে দেই, তাহলে গোটা ইমিউন সিস্টেমটা কি উইক হয়ে পড়বে, সেটাই করে এইচআইভি ভাইরাস। আচ্ছা, একটু দেখে নাও তাহলে টি লিম্ফোসাইট কী করে না, মেনলি সেলুলার ইমিউনিটিতে অংশগ্রহণ করে, আর বি লিম্ফোসাইট হিউমেরাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে অংশগ্রহণ করে। আর যেটা এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, এ কী করে সাইটোটক্সিক সেল হিসেবে কাজ করে। দেখো সাইটো মানে কি, সেলের পক্ষে, টক্সিক মানে ক্ষতিকারক। এবার কোন সেলের পক্ষে না, ভাইরাস বা ব্যাকটেরিয়া সেলের পক্ষে। না ন্যাচারালি কোনো যদি সাইটোটক্সিক সেল ঢোকে, যেমন হচ্ছে গিয়ে ক্যান্সার সেল, ভাইরাস ইনফেক্টেড সেল, তখন হচ্ছে গিয়ে এই লিম্ফোসাইটটা ওদের এগেনস্টে ফাইট করতে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে যে টি লিম্ফোসাইট সবসময় সেল মিডিয়েটেড ইমিউনিটিতে অংশগ্রহণ করে, আর বি লিম্ফোসাইট হিউমেরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে অংশগ্রহণ করে। আমি এই ইমিউনিটি সিস্টেমে বাকিগুলো একদম ভালো করে ডিসকাস করব। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আমরা জানবো যে এই যে টি সেল আছে, কত প্রকারের আমাদের শরীরে টি সেল আছে। দেখো প্রধানত 4 প্রকারের আছে। একটা টিএইচ বা হেল্পার টি সেল, একটা টিসি বা টিকে যেটাকে বলা হয় কিলার টি সেল বা সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে টিএস মানে সাপ্রেসর টি সেল, আর একটা টিএম মানে মেমোরি টি সেল। আমি কি বললাম, টিএইচ সেলকে কি বললাম যে আমাদের ইমিউনিটি সিস্টেমের হেড কর্তা, সে কারণে হেল্পার টি সেল সবসময় যখনই আমাদের শরীরে যে কোনো ধরনের ইমিউনোলজিক্যাল রিয়াকশন হবে, প্রথমে অ্যাক্টিভেশন কার হবে, টিএইচ সেল। সে এবার সকলকে ডিরেকশন দেবে, এই তুমি এখানে যাও, তুমি ওখানে যাও। যেমন ধরো সাপোজ তোমার শরীরে, তার আগে আমি বলে দিই কোন সেল কী কাজ করে, তারপর আমি একটা উদাহরণ দিয়ে দেবো। আচ্ছা, কিলার টি সেল বা সাইটোটক্সিক টি সেল কী করে, দেখো সাইটোটক্সিক মানে কোষের পক্ষে ক্ষতিকারক। কোন কোষের পক্ষে, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো অ্যান্টিজেনিক কোষের ক্ষেত্রে ক্ষতিকারক। সে কি করবে, ওই কোষটাকে বিনাশ করবে। সাপ্রেসর টি সেলের কাজ কি, নামের মধ্যে আছে কি, সাপ্রেসর মানে সাপ্রেস করবে। কি সাপ্রেস করবে না, যদি কিলার সেল বা সাইটোটক্সিক সেলের মানে ক্ষমতা অধিক হয়ে যায় বা এ যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি করবে, এ আমাদের নিজস্ব টিস্যুকেই ধ্বংস করতে শুরু করবে। সেটা তো করতে দেবে না আমাদের বডি, সে কারণে কি করবে না, সাপ্রেসর টি সেল রেখেছে। ও যখনই খুবই বেশি উত্তেজিত হয়ে যাবে, তখন বলবে এই থামো থামো। কে বলবে ওটা না, সাপ্রেসর টি সেল বলবে না থামো, আর এটা আমাদের নিজস্ব বডি, একে ধ্বংস করে লাভ নেই, তখন ওর ক্ষমতাটাকে কমিয়ে দেবে। আর মেমোরি টি সেলের কাজটা কি না, দেখো মেমোরি ধরে রাখে না, আগের কোন অ্যান্টিজেন ঢুকলো, সেই অ্যান্টিজেন ঢুকলে পরবর্তী কী প্রক্রিয়াগুলো করতে হয় বা কোন ধরনের অ্যান্টিবডিকে অ্যাক্টিভেট হতে হয়, কোন ধরনের সেলকে অ্যাক্টিভেট হতে হয়, তার সমস্ত কিছু ডিটেলসকে ধরে রাখবে না মেমোরি টি সেল, নিজের মধ্যে মেমোরাইজ করে রাখবে। যদি দ্বিতীয়বারের জন্য ওই অ্যান্টিজেনটা আবার আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে টোটাল রিয়াকশান মেকানিজম ঘটতে বা ইমিউনোলজিক্যাল প্রসেস ঘটতে যতটা সময় লেগেছিল, এবারে খুব কম সময় লাগবে, এবং কম সময়ের মধ্যে অনেক বেশি সোলজার প্রোডাকশন করতে পারবে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, বলে না যে প্রথমবার যদি কারো পক্স হয়, দ্বিতীয়বার হচ্ছে গিয়ে পক্স হয় না। কেন হয় না, না প্রথমবার যে পক্সের অ্যান্টিজেনটা, পক্সের ভাইরাসের নাম কি, ভ্যারিসেলা জস্টার ভাইরাস। ঠিক আছে, মানে ভ্যারিসেলা ভাইরাস। তো ভ্যারিসেলা ভাইরাসটা যদি আমাদের শরীরে ঢোকে, তার এগেনস্টে একটা ইমিউনিটি গড়ে তোলে। সেটা কার মধ্যে থাকে না, সেটা মেমোরি টি সেলের মধ্যে মেমোরাইজ হয়ে থাকে। নেক্সট বার যদি কোনো পক্স ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢোকে, তাহলে কি করবে, ওই পক্স ভাইরাসের এগেনস্টে খুবই দ্রুত হচ্ছে গিয়ে অনেক পরিমাণে সোলজার উৎপন্ন করে দেবে, মানে অ্যান্টিবডি উৎপন্ন করবে। তার ফলে কি হবে, ওই অ্যান্টিবডিগুলো ওই পক্স ভাইরাসকে রুখতে সমর্থন হবে। এবার তুমি বলবে যে কেন, অনেকেরই তো আবার সেকেন্ডবারের জন্য পক্স কেন হয় না, দেখো যদি আমাদের ডিফেন্স মেকানিজম কোনো অ্যান্টিজেনকে আটকাতে না পারে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের শরীরে রোগ গড়ে উঠবে। এবার সেকেন্ড টাইমের জন্য যদি কারো দেহে ধরো পক্স ভাইরাস ঢুকেছে, তার দেহে পক্স হলো, কেন হলো না, তার যদি ইমিউনিটি সিস্টেম ডাউন থাকে, ধরো সোলজার উৎপন্ন করতেই পারছে না, মেমোরি টি সেল আছে, কিন্তু মেমোরি টি সেল রেসপন্স করলো যে এই সোলজার উৎপন্ন করো, মানে এর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করো, কিন্তু তার বডির পাওয়ার নেই, নিজস্ব পাওয়ার নেই ইমিউনিটি সৃষ্টি করার। সে কারণে কী হবে, তার আবার পক্স হবে। তাহলে কারো যদি ইমিউনিটি সিস্টেম ডাউন থাকবে, সে কিন্তু একবার দুবার নয়, বারবারই হচ্ছে গিয়ে পক্স ভাইরাস বা যে কোনো
ধরনের রোগ দ্বারা আক্রান্ত হবে। সে কারণে কি এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন হেপাটাইটিস যারা থাকে, হেপাটাইটিস নয়, ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম ডাউন থাকে, সে কারণে তারাও হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয় বেশি পরিমাণে। সে কারণে যাদেরই ইমিউনিটি ডেফিসিয়েন্স থাকবে বা ইমিউনো ডেফিসিয়েন্স থাকবে, তারা কিন্তু যে কোনো রোগে খুব সহজেই আক্রান্ত হয়ে যেতে পারবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডটা কি না, বি লিম্ফোসাইট। মনে রাখবে বি লিম্ফোসাইট হচ্ছে গিয়ে সেল মিডিয়েটেড না, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির জন্য দায়ী। কি করবে না, যদি কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে, তার এগেনস্টে অ্যান্টিবডি উৎপন্ন হবে, এবং সেই অ্যান্টিবডিটা কে উৎপন্ন করবে না, বি সেল উৎপন্ন করবে। বি সেল প্রথমে অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট কী করবে না, যদি কোনো ধরো সাপোজ একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলো, এক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা এই অ্যান্টিজেনটা চিহ্নিতকরণ করা হলো যে এ আমাদের বডির পক্ষে ক্ষতিকারক, তখন সঙ্গে সঙ্গে এই যে রেসপন্সটা কোথায় চলে যাবে, টিএইচ বা হেল্পার টি সেলে চলে যাবে। হেল্পার টি সেল অ্যাক্টিভেট হয়ে গেল, তখন এবার হেল্পার টি সেল বলবে, মানে অ্যাক্টিভেট হয়ে তারপরে একে বি সেলকে হচ্ছে গিয়ে আদেশ দেবে যে এই বেটা অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করেছে, কিন্তু ক্ষতি করতে চলেছে, একে ধ্বংস করতে হবে। তাহলে কি হবে, তখন কি হবে না, বি সেলের অ্যাক্টিভিটি হবে। তখন বি সেল বলবে, হ্যাঁ স্যার দাঁড়ান আমি দেখছি, আমি হচ্ছে কি অ্যান্টিবডি প্রবেশ উৎপন্ন করছি প্রচুর পরিমাণে, আমি সোলজার উৎপন্ন করে ছেড়ে দিচ্ছি ওকে মারার জন্য। তখন বি সেল অ্যাক্টিভেট হয়ে প্রথমে প্লাজমা সেল উৎপন্ন করবে। প্লাজমা সেল উৎপন্ন হলে সেই প্লাজমা সেল থেকে অনেক অ্যান্টিবডি উৎপন্ন হবে, সেই অ্যান্টিবডিগুলো গিয়ে হচ্ছে ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করবে। এটুকু জেনে রাখো, আমি পরে আবার ইমিউনোলজিতে ভালো করে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আজকের শেষ যে ডব্লিউবিসি আছে সেটা কি, মোনোসাইট, ঠিক আছে? প্রথমে একটা আইডিয়া নিয়ে নাও যে মোনোক্লোনাল কি, পলিক্লোনাল কি। দেখো, মোনোক্লোনাল, মোনো মানে একটা, আর ক্লোন মানে ক্লোনাল সেল, মানে একটা টাইপের সেল থেকে যে উৎপন্ন হবে তাকে আমরা বলবো মোনোক্লোনাল। মানে একটা ক্লোন একটা টাইপেরই সেল উৎপন্ন করবে, সোজা কথা, ঠিক আছে? আর পলিক্লোনাল মানে কি বলবো না, একটা সেল ডিফারেন্ট টাইপের সেল উৎপন্ন করবে, তাদেরকে আমরা বলবো পলিক্লোনাল। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যে দেখো মাইলয়েড সিরিজ থেকে কি উৎপন্ন হয়েছে, মাইলয়েড সিরিজ থেকে মাইলোব্লাস্ট উৎপন্ন হয়েছে। দেখো, মাইলোব্লাস্ট থেকে কি উৎপন্ন হয়, তিনটে টাইপের সেল উৎপন্ন হয়, কিন্তু এই যে মোনোব্লাস্ট আছে, মোনোব্লাস্ট থেকে কি একটা টাইপের সেলই উৎপন্ন হয়, সেটা হচ্ছে মোনোসাইট। সে কারণে এর নাম করা হয়েছে মোনোসাইট, মানে এক প্রকারের সেল লিনিয়েজ থেকে এ উৎপন্ন হচ্ছে। ওই মোনোসাইটের যে প্রিকারসর সেল, সে মোনোসাইট ছাড়া অন্য কোনো সেল উৎপন্ন করছে না, সে কারণে আমরা তাকে বলবো মোনোসাইট। এবার মোনোসাইটের ফাংশনটা কি না, মোনোসাইট হচ্ছে যখন যদি আমাদের শরীরে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, এবার এই অ্যান্টিজেনটাকে তো ধ্বংস করতে হবে, তখন আমাদের শরীরের মোনোসাইট অ্যাক্টিভেটেড হয়ে কি হয়, ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়। আর যখনই ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়ে গেল, তখন এর সোলজার পাওয়ার বা ইমিউনিটি ক্ষমতা অনেক বেড়ে গেল, তখন কি করবে, ওই ম্যাক্রোফাজটা গিয়ে ওকে এনগাল্প করে, অ্যান্টিজেনটাকে এনগাল্প করে নষ্ট করে দেবে। এবার দেখো, টোটাল ডেভেলপমেন্ট টাইম হচ্ছে 24 আওয়ার থেকে 36 আওয়ার, আর ব্লাডে হচ্ছে 24 থেকে 36 আওয়ারের জন্য থাকে, ঠিক আছে? তাহলে আজকে এত দূর থাকুক। আমরা আবার পরের ক্লাসে কি আলোচনা করব, প্লেটলেট এবং হোমিওস্ট্যাটিস নিয়ে আলোচনা করব, রক্ততঞ্চন প্রক্রিয়া কীভাবে হয়, তার বিভিন্ন রকম স্টেপগুলো আমি ভালো করে আলোচনা করে দেব, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার, লাইক করবে। আর কারো যদি কোয়েশ্চেন থেকে থাকে, বা যদি কেউ কোনো বুঝতে না পারো, বা যদি কিছু বাকি রয়ে গিয়ে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ সকলে ভালো থাকবে।